বিশ্বখ্যাত কাল্ট মুভি নিয়ে নানান রকম আলোচনা সবসময় আমরা দেখি, জানতে চাই এর আসল বিষয় বা এর উৎপত্তির রহস্য। মানুষের মনে এক অন্যরকম ভালোবাসা বা আকুলতা দানা বাঁধে। ছবিগুলো কিভাবে তৈরি হলো, কিভাবে এর গল্প লেখা হলো, কিভাবে এত জনপ্রিয়তা ছুঁয়ে গেল সারা বিশ্ব জুড়ে কয়েক প্রজন্ম ধরে। তেমনি একটি নাম হিন্দি মুভি শোলে। শোলে ছবিটির 50 বছর পূর্ণ করেছে সম্প্রতি। প্রিয় দর্শক, চলুন শোলে ছবির আদ্যপান্ত জেনে আসা যাক। আমাদের কয়েক প্রজন্ম ধরে ছবিটি নানান রকম ভালো লাগা ভালোবাসার অনুরণনে বাঁচতে থাকে। 1975 সালের 15 আগস্ট অখ্যাত এক ছোট্ট গ্রাম রামগড় বদলে দিয়েছিল বলিউডের ইতিহাস। ঠাকুরের ডাকে জয় আর বীরু নামে দুই তরুণের ডাকাত ধরার সেই গল্প ক্রমেই হয়ে ওঠে হিন্দি সিনেমার সবচেয়ে প্রভাব বিস্তারকারী সিনেমার একটি। সেই শোলের মুক্তির 50 বছর হয়ে গেল। শোলে শুধু একটি বড় বাজেটের তারকা খচিত সিনেমা নয়, বরং একটি সাংস্কৃতিক মাইল ফলক। পরিচালক রমেশ সিপ্পির নির্মাণ, সেলিম জাভেদ জুটির ধারালো চিত্রনাট্য, সংলাপ আর ডি বর্মনের সুর মিলেমিশে তৈরি করেছিল এমন এক বড় পর্দার অভিজ্ঞতা যা দর্শক আজও ভুলতে পারেন। চলচ্চিত্র সমালোচক ও লেখক ইয়াসির উসমান সম্প্রতি এনডিটিভিতে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, এই ছবি মুক্তির সময়ই 4টি বড় বলিউডি ছাঁচ ভেঙে দিয়েছিল। সেই কারণে শোলে আজও প্রাসঙ্গিক। প্রিয় দর্শক, কেন প্রাসঙ্গিক বলা হয় শোলেকে? নাম্বার 1, নিখুঁত নয় বরং মানবিক নায়ক। শোলের আগে বলিউডি নায়ক বলতে বোঝাতো নির্মল আদর্শ, ভুল ত্রুটি মুক্ত একটা মানুষ। তারা কখনো অন্যায় করতো না, নৈতিকতার পাঠ শোনাতে ব্যতিব্যস্ত। শোলে সেখান থেকে বেরিয়ে হাজির করে ধূসর এক নায়ককে, যারা বাস্তবের মতোই ভালো মন্দের মিশেলে তৈরি। জয় অর্থাৎ অমিতাভ বচ্চন আর বীরু অর্থাৎ ধর্মেন্দ্র ছিলেন আগের বলিউড নায়কদের চেয়ে একেবারেই ভিন্ন। তাঁরা প্রাক্তন কয়েদি, পেশাদার চোর, মিথ্যেবাদ, কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে তাঁরা হয়ে ওঠেন সাহসী যোদ্ধা, রামগড়ের মুক্তিদূত। সমালোচক ইয়াসির উসমান সেই সাক্ষাৎকারে আরো বলেন, নায়ক মানে ত্রুটিহীন হওয়া নয়, বরং বিপদের মুখে দাঁড়ানোর সাহস। এই ধূসর বাস্তবধর্মী চরিত্রায়ন বলিউডকে নতুন একটি শিক্ষা দিয়েছে। নায়কও মানুষ, তারও অতীত রয়েছে, ত্রুটি রয়েছে। নাম্বার 2, বন্ধুত্ব প্রেমের মতো নয় বরং বাস্তবের মতো। হ্যাঁ, জাভেদ আখতার বলেছেন, শোলের আগে হিন্দি সিনেমায় বন্ধুত্ব ছিল প্রায় প্রেমের মতোই রোমান্টিক, কিন্তু বাস্তবে বন্ধুত্ব তো এমন না। বাস্তব বন্ধুত্বের ঠাট্টা থাকে, তামাশা থাকে, খুনসুটিও থাকে, ঝগড়া হয়, আবার মুহূর্তের ভেতরে মনও মিলে যায়। জয় বীরুর বন্ধুত্ব একেবারেই সেই বাস্তব ধাঁচে। তারা পরস্পরকে খোঁচাতো, মাঝে মাঝে ঝগড়াও করতো, কিন্তু প্রয়োজনে একে অন্যের জন্য জীবন দিতেও পিছপা হতো না। তাই সমালোচক ইয়াসির একই প্রসঙ্গেই বলেন যে এটি ছিল বন্ধুত্বের পর্দায় উপস্থাপনার এক নতুন মানদণ্ড, যা পরবর্তী দশকে বলিউড বহুবার অনুসরণ করেছে। নাম্বার 3, বাসন্তী অর্থাৎ বাসন্তী চরিত্রে রামগড়ের স্বাধীন চেতা এক কর্মজীবী নারীকে দেখানো হয়েছে। তখনকার দিনে হিন্দি সিনেমার বেশিরভাগ নায়িকা ছিলেন লাজুক, ঘরোয়া, পুরুষ নির্ভর, কিন্তু হেমা মালিনীর বাসন্তী ছিল সম্পূর্ণ আলাদা। তিনি ছিলেন টঙ্গাওয়ালি, নিজের সংসার নিজেই চালাতেন, নিজের সিদ্ধান্ত নিজে নিতেন। বাসন্তী শুধু নারী স্বাধীনতার প্রতীকী নন, বরং বলিউডে কর্মজীবী নারীর চরিত্রায়নের এক অন্যতম পথ প্রদর্শক হয়ে ওঠেন। তার হাসি, দুষ্টুমি, বুদ্ধি সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন রামগড়ের প্রাণকেন্দ্র। নাম্বার 4, প্রেম ও বিধবা জীবনের প্রগতিশীল উপস্থাপন। শোলে ছিল অ্যাকশন, ড্রামা, প্রতিশোধে ভরা এক মাসালা মুভি। তবু পরিচালক রমেশ সিপ্পি এখানে নিঃশব্দে বুনেছিলেন এক প্রগতিশীল প্রেম কাহিনী। বিধবা রাধার অর্থাৎ জয়া ভাদুরী জীবনের প্রেমের সম্ভাবনা এই ছবিতে দেখা দেয়। একটি দৃশ্যে ঠাকুর অর্থাৎ সঞ্জীব কুমার রাধার বাবাকে বলেন মেয়ের দ্বিতীয় বিয়ের অনুমতি দিতে। বাবা বিস্ময়ে প্রশ্ন করেন, সমাজ কি বলবে? ঠাকুরের উত্তর, সমাজ মানুষের একাকিত্ব দূর করার জন্য, তাকে একা ফেলে রাখার জন্য নয়। আমরা কি অন্যের ভয়ে রাধাকে জীবিত থাকতেই মেরে ফেলবো? এই সংলাপ শুধু চলচ্চিত্রের নয়, সময়েরও সাহসী উচ্চারণ ছিল। নাম্বার 5, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এক মুভি শোলে। ছবিটির 50 বছর কেটে গেছে, তবু শোলে সংলাপ এখনো আড্ডায় উঠে আসে। কিতনে আদমি থে, বাসন্তী, ইন কুত্তোं के सामने मत नचना, কিংবা
গব্বর কা দিমাগ খারাপ হো গয়া ইত্যাদি অনেক সংলাপ। সিনেমার চরিত্রগুলো গব্বর, জয়, বীরু, ঠাকুর বা বাসন্তী যেন বাস্তবে নেমে এসেছেন, হয়ে উঠেছে খুবই কাছের কেউ। শোলে শুধু একটি ছবি নয়, এক প্রজন্মের স্মৃতিকথা। এর বিদ্রোহী চেতনা, প্রগতিশীল দৃষ্টিভঙ্গি এবং মানবিক চরিত্র আজও প্রাসঙ্গিক। নাম্বার 6, ছবিতে কে কত পারিশ্রমিক নিয়েছিল জানেন দর্শক? শোলে ছবির মুক্তি নিয়ে প্রথম থেকেই সন্দেহ উঠেছিল। 1 কোটি রুপি বাজেট নিয়ে এই ছবির কাজ শুরু হয়, কিন্তু ছবিটি তৈরি করতে 2 বছরেরও বেশি সময় লেগে যায়। ফলে বাজেট বেড়ে যায় প্রায় 3 গুণ। তার উপরে জরুরি অবস্থা, ছবিটি আদৌ বক্স অফিসে সাড়া ফেলবে কিনা তা নিয়ে সংশয় ছিলেন পরিচালক প্রযোজকেরা। মুক্তির সময় কোনো ঝামেলা হবে কিনা তা নিয়েও ভয় ছিলেন তারা। তবু এমন রাজনৈতিক অস্থিরতার মধ্যেই 1975 সালের 15 আগস্ট মুক্তি পায় শোলে মুভিটি। ছবির প্রতিটি সংলাপ জনপ্রিয়তার এমন পর্যায়ে পৌঁছেছিল যে আলাদাভাবে সংলাপের জন্য অডিও ক্যাসেটও রেকর্ড প্রকাশ করতে বাধ্য হন প্রযোজক পরিচালকেরা। ক্যাসেট মুক্তির পর প্রায় 5 লাখ অডিও ক্যাসেট বিক্রি হয়ে যায়। 70 দশকের সর্বাধিক বিক্রিত অডিও ক্যাসেট ছিল এটি। শোলের চরিত্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় আমজাদ খান অভিনীত খলনায়ক গব্বর সিং। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি পান 75,000 রুপি। ছবিতে সর্বাধিক পারিশ্রমিক পেয়েছিলেন বীরু অর্থাৎ ধর্মেন্দ্র, প্রায় 1.5 লাখ রুপি পারিশ্রমিক পেয়েছিলেন। অমিতাভ বচ্চন পেয়েছিলেন 1 লাখ রুপি। ঠাকুর বলদেব সিংহ এর চরিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করেন বলি অভিনেতা সঞ্জীব কুমার। অমিতাভের চেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। এই ছবিতে অভিনয় করে 1,25,000 রুপি পারিশ্রমিক পেয়েছিলেন সঞ্জীব। ছবিতে অমিতাভের তুলনায় 25,000 কম পেয়ে হেমা মালিনী আয় করেন 75,000 রুপি। এই ছবিতে একটিও সংলাপ ছিল না জয়া বচ্চনের। তিনি পেয়েছিলেন সবচেয়ে কম পারিশ্রমিক, সেই সময় 35,000 রুপি। নাম্বার 7, মুক্তির পর কি হয়েছিল সেটি জেনে নেওয়া যায়। এই 204 মিনিটের ছবিতে ভালো খারাপের চিরাচরিত লড়াই দেখানো হয়েছে। সিনেমাটি BBC ইন্ডিয়ার জরিপে শতাব্দীর সেরা সিনেমা হয় এবং ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট এটি ভারতের সেরা সিনেমা হিসেবে ঘোষণা করে। এর গান ও সংলাপের ক্যাসেট ও রেকর্ড 250,000-এরও বেশি বিক্রি হয়েছিল। এটি শুধু যেন একটি সিনেমা নয়, বরং হয়ে উঠেছে সাংস্কৃতিক প্রতীক। এর সংলাপ বিয়েতে বলা হয়, রাজনীতিতে ব্যবহার করা হয়, এমনকি বিজ্ঞাপন চিত্রেও একাধিকবার ব্যবহার করতে দেখা গিয়েছে। তবে প্রথম মুক্তির সময় শোলে তেমন প্রশংসা পায়নি। অনেক সমালোচক সিনেমাটিকে ব্যর্থ বলেছিলেন। ইন্ডিয়া টুডে সিনেমাটিকে বলেছিল নিভে যাওয়া কয়লা। ফিল্মফেয়ারের এক লেখক বলেছিলেন এটি না ঠিক ভারতীয়, না ঠিক পশ্চিমা। প্রথম সপ্তাহে হলে দর্শক ছিল নীরব। অনুপম চোপড়া তার বইয়ে লিখেছিলেন দর্শকরা চুপচাপ বসে থাকতো, না হাসি, না কান্না, না হাততালি। তৃতীয় সপ্তাহে দর্শক সংলাপ বলতে শুরু করে, মানে অনেকে দ্বিতীয়বার দেখতে আসে। 1 মাস পর একটি সংলাপ রেকর্ড বের হয় যেটা খুবই জনপ্রিয় হয়। এরপরই সিনেমাটি ঘুরে দাঁড়ায়। গব্বর সিং চরিত্র ভয়ঙ্কর হলেও খুবই জনপ্রিয় হয়ে ওঠে। শোলে টানা 5 বছরের বেশি মিনার্ভা হলে চলেছে। 3 বছর নিয়মিত শো, 2 বছর ম্যাটিনি শো, এমনকি 240তম সপ্তাহ হলে ভিড় ছিল। পাকিস্তানে সিনেমাটি মুক্তি পায় 2015 সালে এবং তখনও অনেক নতুন ছবিকে হারিয়ে দেয় এই ছবিটি। সিনেমা পরিবেশক শ্যাম শ্রফ বলেন, যেমন ব্রিটিশ সাম্রাজ্য নিয়ে বলা হয়, শোলে নিয়েও বলা যায় সূর্য কখনো অস্ত যায় না। নাম্বার 8, 3 ঘন্টায় ন্যায় বিচার। শোলে বিশ্বের 8ম আশ্চর্য বলেছিলেন ধর্মেন্দ্র। অমিতাভ বচ্চন বলেছেন, এই সিনেমা শুট করার সময় বুঝিনি এটা এত বিখ্যাত হবে, তবে এটা আমার জীবনের একটা স্মরণীয় সময় ছিল। শোলে এখনো মানুষের মনে জায়গা করে নিয়েছে। কেন? অমিতাভ বচ্চন উত্তর, অন্যায়ের ওপর ন্যায়ের বিজয়, আর সবচেয়ে বড় কথা 3 ঘন্টায় ন্যায় বিচার, যা আপনি আর আমি আজীবনেও নাও পেতে পারি। নাম্বার 9, নতুন করে শোলে। 1975 সালে নির্মিত রমেশ সিপ্পির এই কালজয়ী সিনেমা এবার পুরোপুরি পুনরুদ্ধার করা হয়েছে। এতে রয়েছে সিনেমার আসল শেষাংশ ও কিছু বাদ দেওয়া দৃশ্য। এই নতুন সংস্করণটি গত 27 জুন 2025 ইতালির বেলোনিয়ায়
ইল সিনেমা রিট্রোভাতায় প্রথমবারের মতো প্রদর্শন করা হয়। প্রথমে সিনেমার শেষাংশে ঠাকুর গব্বরকে হত্যা করত, কিন্তু সেন্সর বোর্ড এতে আপত্তি করে। তারা মনে করেছিল একজন সাবেক পুলিশ এভাবে আইন নিজের হাতে নিতে পারে না। সে সময় দেশে জরুরি অবস্থা চলছিল, তাই সেন্সরের নিয়ম ছিল অনেক কড়া। শেষে রমেশ সিপ্পি সিনেমার শেষাংশ পরিবর্তন করে দেখান এবং গব্বর ধরা পড়ে মারা যায় না। তারপরে সিনেমাটি সেন্সরের ছাড়পত্র পায়। এই সিনেমার পুরনো প্রিন্ট নষ্ট হয়ে গিয়েছিল, ক্যামেরার নেগেটিভও অনেক খারাপ ছিল। 2022 সালে রমেশ সিপ্পির ছেলে শাহজাদ সিপ্পি ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, মুম্বাইয়ের এক গুদামে কিছু কৌটা আছে, সেখানে পাওয়া যায় ছবির মূল ক্যামেরা ও সাউন্ড নেগেটিভ। এরপর যুক্তরাজ্য থেকেও কিছু অতিরিক্ত রিল পাওয়া যায়। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট ও ইতালির লা ইমাজিনে রিট্রোভাতার সাহায্যে ছবির সব অংশ জোড়া লাগানো হয়। এমনকি এই সিনেমায় ব্যবহৃত আসল ক্যামেরাটিও উদ্ধার করা হয়। নাম্বার 10, অ্যাংরি ইয়াং ম্যান। এমন ঘটনা সিনেমার ইতিহাসে আগে কখনো ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে কিনা বলা মুশকিল। একসঙ্গে 24টি সিনেমার চিত্রনাট্য, যার মধ্যে 22টি ব্লকবাস্টার হিট। কথা হচ্ছিল হিন্দি ছবির আলোচিত চিত্রনাট্যকার জুটি সেলিম জাভেদের কথা। হিন্দি সিনেমাকে আমূল বদলে দিয়েছিলেন এই দুজন। আজকাল লেখকদের পারিশ্রমিক নিয়ে কত কথা হয়, অথচ 4-5 দশক আগে তারা নায়কের চেয়েও বেশি পারিশ্রমিক নিতেন। একথা এখন অবিশ্বাস্যই মনে হয়। হিন্দি সিনেমায় বহুল চর্চিত অ্যাংরি ইয়াং ম্যান ধারণা তৈরি হয় সেলিম জাভেদের হাত ধরেই। শোলে ছিল এই জুটির অন্যতম সিনেমা। 1973 সালের মে মাসে মুক্তি পেয়েছিল 70 দশকের অন্যতম হিট ছবি জঞ্জির। এই ছবির সুবাদেই রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। হিন্দি ছবির দুনিয়ায় শুরু হয়েছিল অ্যাংরি ইয়াং ম্যান নায়কের সূচনা। যে নায়ক অকারণে হাসে না, তথাকথিত রোমান্সে বিশ্বাসী না। 1982 সালে বিচ্ছেদের আগ পর্যন্ত এই জুটি দিওয়ার, ডন, শোলে, ত্রিশূল, দোস্তানা মতো সিনেমা উপহার দিয়েছিলেন। প্রিয় দর্শক, সবশেষে জানিয়ে দিই শোলে মুভি নিয়ে 10টি জানা অজানা তথ্য। অজানা তথ্য 1, ঠাকুরের চরিত্রে অভিনয় করার ইচ্ছে ছিল ধর্মেন্দ্র, কিন্তু তাকে বীরুর চরিত্রের জন্য নির্বাচিত করেন রমেশ সিপ্পি। আর সে সময় হেমা মালিনীর প্রেমে পাগল ধর্মেন্দ্র রমেশের এক কথাতেই রাজি হয়ে যান। অজানা 2, শোলের শুটিং শুরু হওয়ার আগে হেমা মালিনীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সঞ্জীব কুমার, কিন্তু তাতে সায় ছিল না হেমা। তিনি জানিয়ে দিয়েছিলেন ছবিতে সঞ্জীব কুমারের সঙ্গে তিনি কোনো দৃশ্য শুট করবেন না। অজানা 3, সঞ্জীব কুমারের চরিত্রের নাম ঠাকুর বলদেব সিং রাখা হয়েছিল চিত্রনাট্যকার সেলিম খানের বাবা বলদেব সিং চরকের নামের প্রেরণায়। অজানা 4, শোলে থেকে প্রায় বাদ পড়তে বসেছিলেন আমজাদ খান, কারণ গব্বর সিং এর চরিত্রের জন্য আমজাদ খানের গলার আওয়াজ জাভেদ আখতারের খুব একটা পছন্দ হয়নি। আমজাদের গলা গব্বরের চরিত্রের তুলনায় নাকি অনেক সরু ছিল। জয়ের চরিত্রের জন্য রমেশ সিপ্পির প্রথম পছন্দ ছিল শত্রুঘ্ন সিনহা, কিন্তু অমিতাভ বচ্চন প্রযোজকদের বুঝিয়েছিলেন তিনি এই চরিত্রের জন্য সেরা। আর বলার অপেক্ষা থাকে না, বিগ বি সে কথা প্রমাণও করেছেন। অজানা 6, জয়ের চরিত্রের জন্য অমিতাভকে নেওয়ার কথা প্রযোজকদের প্রথম বলেন সেলিম খান। প্রথমে তারা রাজি না হলেও জঞ্জিরের সাফল্যের কথা মাথায় রেখে জয়ের চরিত্রে অমিতাভকে নির্বাচিত করা হয়। অজানা 7, জাভেদ আখতার আমজাদের এ মেরে ওয়াতনকে লেগো নামের একটি নাটক দেখেছিলেন, যেখানে আমজাদের অভিনয় দেখেই তাকে গব্বর চরিত্রের জন্য পছন্দ করেন। অজানা 8, টাকার অঙ্কে পারিশ্রমিক পাননি শচীন পিলগাঁওকর। পারিশ্রমিক হিসেবে তাকে একটি ফ্রিজ দিয়েছিলেন প্রযোজক। অজানা 9, প্রায় 2.5 বছর ধরে মোটামুটি 3 কোটি রুপি বাজেটে তৈরি হয়েছিল শোলে। অজানা 10, সিনেমায় কয়েন টস করার দৃশ্যের জন্য 6টি বিশেষ কয়েন তৈরি করা হয়েছিল। প্রিয় দর্শক, সিনেমা বা সামাজিক বিভিন্ন আসপেক্টস থেকে এ ধরনের নানান তথ্য বিশ্লেষণ প্রতিবেদন নিয়ে আমরা থাকবো নিয়মিত। কন্টেন্টটি কেমন লাগলো তা আপনাদের নিজের বিবেচনায় প্রাসঙ্গিক কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।